রাজাকারের বাচ্চা বলে এখনো যদি চিৎকার করে যদি ভাষণ দেন এবং সরকারের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যদি এখনো খরচ করেন সংসদে, তাহলে আমাদের আসলে এই চেয়ে দুর্ভাগ্য আর আমাদের আর কিছু নাই। এখন একটা মাত্র ইস্যু আছে, একটা মাত্র ইস্যু বাংলাদেশেই, যেটা দিয়ে আপনি পুরো জাতিকে বিভাজন করতে পারেন, যেটা দিয়ে আপনি পুরো জাতিকে একটা বিভ্রান্ত করতে পারেন, সেটা হচ্ছে সেই রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ, ওই একটা মাত্র ইস্যু। কারণ এই একটা ইস্যুই অমীমাংসিত ইস্যু, এবং এটা অমীমাংসিতই যতদিন থাকবে ততদিন বাংলাদেশ সামনে আগাতে পারবে না। দেখেন, স্বাধীনতার আজকে 54-55 বছর পরও আমরা এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, এগুলো আসলে আমাদের এখনকার আলোচনার কোনো বিষয় হওয়ারই কথা ছিল না। এখন হওয়ার কথা ছিল আমাদের স্ট্র্যাটেজিক্যাল অনেক ইস্যু, কিভাবে আমরা সামনে এগিয়ে যাব। আমরা যদি এখন বৈশ্বিক রাজনীতি কিংবা নিজেদের নিরাপত্তা পরিমণ্ডলে যদি আলোচনা করি, তাহলে দেখেন আপনার খুব স্পষ্ট, আপনার চোখের সামনে উদাহরণ আছে। এক ইরান, একটা দেশ কিভাবে সারা বিশ্বের পরাশক্তিকে কিভাবে তারা মানে এক হাতে রুখে দিল। সুতরাং এই জিনিসগুলো এখন যেখানে আমাদের পৌঁছানোর কথা, সেখানে আমরা কিন্তু এখনো কিন্তু বিভাজনের মধ্যে পড়ে আছি। সংসদে আমাদের সংসদ সদস্যরা হ্যাঁ রাজাকারের বাচ্চা বলে এখনো যদি চিৎকার করে যদি ভাষণ দেন এবং সরকারের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যদি এখনো খরচ করেন সংসদে, তাহলে আমাদের আসলে এই চেয়ে দুর্ভাগ্য আর আমাদের আর কিছু নাই। এখন আমি আসি, এখন কেন রাজাকার বা স্বাধীনতা বা এতদিন পরে এই বিষয়গুলো নিয়ে এখন কেন আলোচনা হচ্ছে? আপনি যদি দেখেন সাম্প্রতিক সময়ে আমরা তো অনেক সমালোচনা করি, ডক্টর ইউনূস সরকারের অনেক সমালোচনা করি, এখনো করি। হ্যাঁ, আমাদের যতটা আশা ছিল, যতটা প্রত্যাশা ছিল, সেগুলো হয়তো ওনারা পূরণ করতে পারেন নাই। কিন্তু আমি সবসময় একটা কথা বলে আসছি, ওনারা কতটুকু পারেন নাই, তার চেয়ে আগে আমরা কতটুকু সহযোগিতা করতে পারছিলাম, সেই জিনিসটাও যদি আমি আমার নিজের দিকে যদি আঙ্গুল তুলি, তাহলে হয়তো অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে, ব্যর্থতা ডেফিনেটলি ডক্টর ইউনূস সরকার পারেন নাই, উনি করতে পারেন নাই, ব্যর্থতা ওনাকে নিতেই হবে। কিন্তু অন্তত উনি কিছু কিছু জায়গাগুলোতে হিন্টস করে গেছেন বা বুঝাই গেছেন কিংবা নক করে গেছেন। আপনি চিকেন নেক বলেন, তারপরে আপনার লালমনিরহাটে বিমান বলেন, আমার ওই ফেনী, আমাদের যেই নেক আছে, আমাদের যেই ফেনীর অংশটা, যেটা আমাদের জন্য চিকেন নেক আছে, সেই অংশটা, এই জিনিসগুলো দেখেন, সেই আমাদের ভারতকে যে মিরসরাইতে যে অঞ্চল দেওয়া হবে, বাণিজ্যিক অঞ্চল তাদেরকে যেটা ইপিজের জন্য দেওয়া হয়েছিল, মানে এটা কি খুব বেশি দরকার ছিল যে আমাদের সবস্টিকেটেড জায়গা চিকেন নেকের পাশেই ভারতকে মিরসরাইয়ের ওখানে জায়গা দিতে হবে? এটা কি ইট ওয়াজ টোটালি প্ল্যান্ড? বিকজ এটা দেওয়া উচিত ছিল যে যাতে করে ভবিষ্যতে আমাদের যে চিকেন নেক ফেনীর অংশটা, সেটা দিয়ে তারা যাতে চট্টগ্রাম অঞ্চলটাকে এবং পার্বত্য অঞ্চলটাকে যাতে সেপারেট করে আমাদের পোর্টটা সহ যাতে ভবিষ্যতে যাতে এটাকে যাতে খুব ইজিলি ক্যাপচার করা যায়, এর ধরনের একটা মাস্টার প্ল্যান ছিল। সুতরাং এখন বাংলাদেশ বিমান বাহিনী যখন হাসিনুর স্যার যেটা বললেন, বিমান বাহিনীটা এখন আধুনিকায়নের, কিংবা আমরা যে সমরাস্ত্র বিমান বলেন, ইভেন আমরা তার্কিশ ড্রোন যে ফ্যাক্টরি বলেন বাংলাদেশ সেনাবাহিনী, এই যে আমাদের সামরিক সশস্ত্র বাহিনীর যে আধুনিকায়ন, যেটা আমি বলবো এতদিন আমরা স্বাধীন হয়েছি, মানে কি 71 সালে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, এটা সত্য, কোনো সন্দেহ নাই, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। কিন্তু আমরা ভূখণ্ড পাওয়া আর স্বাধীনভাবে বেঁচে থাকা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমি একটা স্বাধীন দেশে স্বাধীন ভূখণ্ডে আছি বলেই যে আমি যে খুব স্বাধীন তা কিন্তু না। আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, সেটা নিঃসন্দেহে, কিন্তু আমরা কিন্তু সত্যিকার অর্থে আমাদের সিদ্ধান্ত, আমাদের উন্নতি বলেন, আমাদের ডেভেলপমেন্ট বলেন, সবকিছু জায়গায় আমরা কিন্তু পরাধীন হয়েছিলাম। সুতরাং বাংলাদেশ যখন এখন চোখ তুলে তাকাতে শিখছে, কিংবা চোখে চোখ রেখে কথা বলা যখন শিখতেছে, মেরুদণ্ড সোজা করে যখন দাঁড়ানোর জন্য যখন বাংলাদেশ যখন স্বপ্ন দেখছে কিংবা কার্যক্রম নিচ্ছে, আমার সামরিক বাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, নেভাল বলেন, কিংবা আমাদের অন্যান্য যে সমস্ত সেক্টরগুলো আছে, তখন কিন্তু আমাদের ভেতরে কিন্তু ওই একটা মাত্র ইস্যু আছে, একটা মাত্র ইস্যু বাংলাদেশেই, যেটা দিয়ে আপনি পুরো জাতিকে বিভাজন করতে পারেন, যেটা দিয়ে আপনি পুরো জাতিকে একটা বিভ্রান্ত করতে পারেন, সেটা হচ্ছে সেই রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ, ওই একটা মাত্র ইস্যু। কারণ এই একটা ইস্যুই অমীমাংসিত ইস্যু, এবং এটা অমীমাংসিতই যতদিন থাকবে ততদিন বাংলাদেশ সামনে আগাতে পারবে না। এবং এই জন্যই যখনই দেখবেন আপনি, আমাদের বাংলাদেশ যখনই যেই করুক, যে কোনো ধরনের ডেভেলপমেন্টের জন্য যখনই কোনো ধরনের একটা স্টেপ নেওয়া হয় বা পরিকল্পনা নেওয়া হয়, তখন দেখবেন আপনি
এ ধরনের মুক্তিযোদ্ধারা কিন্তু চলে আসবে। এ ধরনের মুক্তিযোদ্ধা কেন বলছি, অর্থাৎ অ্যাডভোকেট ফজলুর রহমান উনি তো নিজেই নিজের নাম নাম সংসদে বললেন, ওনাকে সবাই নাকি ফজা পাগলা বলে। আমরা তো আর ফজা পাগলা বলি নাই, উনি ওনার মুখ থেকে শুনলাম যে ওনার নাম নাকি সবাই বলে ফজা পাগলা। তো আমরা তো জানতাম না, ওনার কাছ থেকে শুনলাম আর কি যে উনি ফজা পাগলা। তো এখন তো ওনার কাছ থেকে যে ওনার নামটা শুনলাম, তো উনি যদি সত্যিকারের মুক্তিযোদ্ধা হন, আমরা উইথ ডিউ রেসপেক্ট টু অল ফ্রিডম ফাইটার্স, যে যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা মুক্তিযোদ্ধা, অনেক মুক্তিযোদ্ধার সাথে পরিচয় আছে জানি, তারা কিন্তু কখনো এইভাবে গলা ফাটায় কিন্তু তুই রাজাকারের বাচ্চা, ওই রাজাকারের বাচ্চারা এইভাবে কিন্তু নিজেদের বয়ান কিন্তু করে না। জাতি তাদেরকে রেসপেক্ট করে, আমরা তাদেরকে রেসপেক্ট করি। তারা জাতির সূর্য সন্তান, তারা আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছে, যে একটা ভূখণ্ড এনে দিয়েছে, এটার জন্য তাদেরকে আমরা কৃতিত্ব দিচ্ছি। কিন্তু তিনি একাই যে ওনারা তিনজন মিলে যে হাসিনুর স্যার যেটা বললেন 170 জন, আমি তো একজন সামরিক বাহিনীর লোক, 3জন মানুষ যুদ্ধ করে 170 জন সেনাবাহিনী, 3টা লঞ্চ, 1200 অস্ত্র উনি ক্যাপচার করে ফেললেন। তো কোথায় অস্ত্রগুলো, কোথায়? পরবর্তীতে এই অস্ত্রগুলো ডিসপোজাল কি করছিলেন? 170 জন পাক আর্মিকে উনি কার হাতে হস্তান্তর করছিলেন, কোথায় ধরছিলেন, কার কাছে দিছিলেন, সেই ইতিহাসটাও কিন্তু এখন কিন্তু ফলো আপে আসবে। সুতরাং ওই যে বলে না যে জিহ্বা হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু, সেটার মানে জলজন্ত উদাহরণ তো হচ্ছে আসলে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা। ওনার জিহ্বাটা উনি কন্ট্রোল করতে পারেন নাই বলেই কিন্তু আজকে ওনার পরিণতি। তো এই ধরনের লাগামহীন কথাবার্তা যদি বলেন, তাহলে একসময় যতটা না মানুষের তাও একটা বিশ্বাস ছিল যে অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, উনি কিন্তু নিজেই কিন্তু ওনার স্থানটাকে কিন্তু দুর্বল করে ফেলছেন। এখন কিন্তু লোকজন বিশ্বাস করেন, এখন কিন্তু বিশ্বাস করেন যে উনি আসলে যুদ্ধ করেন নাই। কারণ যিনি যুদ্ধ করেন ওনার বক্তব্য এরকম হয় না। যিনি মুক্তিযোদ্ধা তার বক্তব্য এভাবে অপমান করে কাউকে উনি কথা বলেন না। যিনি দেশকে ভালোবাসেন তার বক্তব্য কখনো এরকম হয় না। আমি তখনই মাত্র আমার গলা চড়াবো যখন আমার মিথ্যাকে সত্য বলে আমাকে বয়ান দিতে হবে। যেমন আমি আপনাকে যদি উদাহরণ দিয়ে বলি, বিগত আওয়ামী লীগ সরকার তারা কিন্তু কন্টিনিউয়াস দেখতেন কিছু ভাঙা রেকর্ড সবসময় বাজাতেন, খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কিংবা এই মুক্তিযুদ্ধ চেতনা, রাজাকার, শিবির, আলবদর, এই বাহিনীগুলো, এই কয়েকটা বিষয় ছিল তাদের মূল বক্তব্য। অর্থাৎ এগুলো ছাড়া কিন্তু আসলে তাদের বয়ান করার কিছু নাই। যে জিনিসটাকে আপনাকে এস্টাবলিশ করতে হবে, যে মিথ্যাটাকে আপনাকে এস্টাবলিশ করতে হবে, সেই মিথ্যাটাকে কন্টিনিউয়াস আপনাকে কিন্তু আপনার কানের উপর কিন্তু বাজাইতে হবে। আপনি যদি একটা মিথ্যা যদি 10 বার, 15 বার, 20 বার, 100 বার আপনার কাছে যদি আমি বয়ান দেই, একটা না একটা সময় কিন্তু আপনি কিন্তু সেটাই কিন্তু আপনার কাছে সত্য হয়ে যাবে। কারণ আজকে যে ছেলেটার বয়স 35 বছর বা 30 প্লাস বা 35 বা 36, সেই ছেলেটা কিন্তু তার যখন বুদ্ধি হয়েছে তখন থেকে সে যে বয়ানটা কিন্তু মানে শুনে আসছে তার কাছে কিন্তু আর ভিন্ন কোনো বয়ান নাই। তার কাছে কিন্তু মুক্তিযুদ্ধের কিন্তু ভিন্ন চিত্র, কিন্তু সত্যিকারের চিত্র কিন্তু তার সামনে কিন্তু নাই। তার সামনে কিন্তু জিয়াউর রহমান কে সেটা কিন্তু নাই। তার সামনে কিন্তু মাওলানা ভাসানী কে ছিল উনি কিন্তু নাই। সরওয়ার্দী কে ছিলেন উনি কিন্তু নাই। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন নাই। কে মুক্তিযুদ্ধ হয়েছিল, কারা পরিকল্পনা করেছিল, প্রবাসী সরকার কোথায় পরিকল্পনা করে, শেখ মুজিব কোথায় ছিলেন, এই হিস্ট্রিগুলো কিন্তু এই যে আজকে যাদের এই বয়স তাদের কিন্তু নাই। হ্যাঁ, তার ভিতরে যারা এই যে আমাদের যারা তরুণ প্রজন্ম যারা আসছিল, যে এখন আমাদের যে সংসদে বিরোধী দলীয় হুইপ আছেন যে নাহিদ, এবং এমপি আসেন হাসনাত, এদের মতো যারা মানে জানার আগ্রহ প্রকাশ করেছে বা যারা নিজের উদ্যোগে তারা জেনেছে, তাদেরকে কিন্তু আমরা কিন্তু সরকারিভাবে কিন্তু কিংবা পৃষ্ঠপোষকতা করে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা কিন্তু এই বয়ানগুলো তাদেরকে শেখাতে পারি নাই। সুতরাং তারা যেটা শিখেছে, আমি তাদেরকে ক্রেডিট দিচ্ছি, ডেফিনেটলি তারা এই সমস্ত প্রতিকূলতার মধ্যে থেকেও তারা কিন্তু সত্যিকার ইতিহাসটা জেনে এই জুলাইয়ের অভ্যুত্থানের জন্য এরকম লক্ষ লক্ষ হাজার হাজার কিন্তু এই আমাদের যে তরুণ প্রজন্ম যারা আসছিল তারা কিন্তু আসছে। সুতরাং এখন আমি মনে করি যে আমাদের যখনই আমরা আমাদের ব্যক্তিগত আমাদের দেশের এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি চায়না গেলেন, ভবিষ্যতে আর কিছুদিন পর উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও চায়না যাবেন, ডেফিনেটলি আমরা তিস্তা প্রকল্পের একটা সমাধান কিন্তু হ্যাস্তান্যস্ত করতে চাই। আপনি দেখবেন এই তিস্তা প্রকল্প নিয়ে আরো যত বেশি আপনার সামনে আগাবেন, আপনি আরো যখন এটার জন্য ফাইনালাইজ করার জন্য আপনি যত বেশি আগাবেন, আপনি দেখবেন বাংলাদেশে আরো নতুন নতুন ইস্যু কিন্তু তৈরি হবে, যে ইস্যুগুলো স্পষ্টত আপনাকে দ্বিধা বিভক্ত করবে। আপনি দেখবেন কালচারাল মুভমেন্ট শুরু হবে। আমি আপনাকে বলে দিই, আজকে আপনি অন রেকর্ড আপনাকে আমি বলে দিচ্ছি, আস্তে আস্তে এগুলো দেখবেন আপনি কালচারাল মুভমেন্ট শুরু হবে, সেখানকার বিভিন্ন বয়ান শুরু হবে। এই আবার দেখবেন যে আপনি ওই শিবির, অলরেডি আমরা দেখতেছি শিবির, জামাত,
চেতনা, মুক্তিযুদ্ধ বিরোধী, কে কি করছে না করছে, বিভিন্ন ধরনের। অথচ আমরা এই অ্যাডভোকেট ফজলুর ওনারই কিন্তু বক্তব্য কিন্তু শুনেছিলাম যে বাংলাদেশে তো এখন আর কোনো রাজাকার নাই, যাদের রাজাকার ছিল তাদেরকে নাকি শেখ হাসিনা সব ফাঁসি দিয়ে দিছে। এটা তো আমরা ওনার মুখ থেকে শুনছিলাম, আবার এখন উনি বলতেছেন কিন্তু এরকম। সুতরাং এগুলো আসলে এক কথা যদি খুব এক লাইনে যদি বলি, এগুলো পাগলের প্রলাপ। এবং এগুলো দিয়ে আসলে সত্যিকার অর্থে আমাদের যে এই যে ইস্যু, অমীমাংসিত একটা ইস্যু, এই অমীমাংসিত ইস্যুটা কিন্তু আজীবন অমীমাংসিত রেখে দেওয়ার চেষ্টা করা হবে, কারণ এটা দিয়েই বারবার ট্রাম্প কার্ড খেলা হবে। সুতরাং আমাদের উচিত হবে এই অমীমাংসিত ইস্যুটাকে সত্যিকার ইতিহাস জেনে একটা মীমাংসাতে চলে যাওয়া। যারা অমীমাংসিত ইস্যু নিয়ে থাকবে তারা থাকুক অমীমাংসিত ইস্যু নিয়ে, আমরা এটা নিয়ে পড়ে থাকতে রাজি না। আমরা সামনে আগাতে চাই, বাংলাদেশ নিজের মেরুদণ্ডের উপরে শক্ত হয়ে চোখে চোখ রেখে বুক উঁচু করে এই নিঃশ্বাস নেবে এবং বাংলাদেশ সামনের দিকে আগায় যাবে, তেমনটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের যে সমস্ত মহাপরিকল্পনাগুলো আছে, যে পরিকল্পনাগুলো আমাদের সামরিক বাহিনী বলেন, আমি তখন দেখতে চাই যে আমাদের এই যে আপনি যদি এখন বৈশ্বিক মানে সামরিক শক্তির দিকে বিবেচনা করেন, কোন দেশ কিন্তু নিজের সক্ষমতার উপর কিন্তু এখন কিন্তু ডিপেন্ড করে না। ডেফিনেটলি আপনাকে কোনো একটা এলাইতে যেতে হবে। আর আমাদের বাংলাদেশের এখন উচিত পাকিস্তান, তার্কি সহ বিভিন্ন ধরনের এই ধরনের একটা অ্যালাইনে চলে যাওয়া। কারণ আমরা কখনো আমাদের দেশ হিসেবে আমরা কখনো এককভাবে কিন্তু কখনো পারবো না। ডেফিনেটলি আমাকে এমন শক্তির সাথে আমাদেরকে একটা জোটবদ্ধ হতে হবে, যেটা দিয়ে আমি আমার স্ট্রং প্রতিপক্ষকে আমার শক্তি সামর্থ্যের পরিচয় দিতে পারি এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। সুতরাং স্পষ্টত কোনো সন্দেহ নাই, আমাদেরকে এই ধরনের এলাইগুলোতে যেতে হবে এবং আমাদেরকে আমাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কে কি করলো না করলো, কে মাইন্ড করলো, কে আমাকে, কে কার কি ক্ষতি হলো না হলো, কে আমার কোন দিকে দখল করবে না করবে, এগুলো আমাদের কিছু নাই। আর শুভেন্দু অধিকারী যে সমস্ত বক্তব্য বলেন, দ্যাট ইজ অ্যানাদার ভার্সন অফ আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান। কথা দিতে চাই না। ধন্যবাদ।